পৃথিবীর গতিসমূহ চ্যাপ্টারটা আজকে, তাই তো? পৃথিবীর গতিসমূহ চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট কোশ্চেন যেটা বারবার পরীক্ষায় আসে, পরিক্রমণ বা বার্ষিক গতি কাকে বলে? আমরা জানি পরিক্রমণ বা বার্ষিক গতি কাকে বলে, আমরা জানি তো। পরিক্রমণ বা বার্ষিক গতি হচ্ছে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, একবার সূর্যের চারিদিকে ঘুরে আসাকে বলা হয় পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। কোশ্চেনটা এইভাবে আসবে, পরিক্রমণ বা বার্ষিক গতি কি বা কাকে বলে? উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে, বৃত্তাকার না, উপবৃত্তাকার মানে ডিমের মতন হবে কক্ষপথটা, উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে এক পাক বা একবার ঘুরে আসতে সমস্ত গ্রহের, শুধু পৃথিবীর না, সমস্ত 9টা গ্রহের যে টাইম লাগে সেই টাইমটাকে বলা হয় পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে যে টাইম লাগে সেই টাইমটাকে বলা হয় পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, আবর্তন গতি কাকে বলে? আবর্তন গতি হচ্ছে নিজের চারিদিকে ঘোরা। পৃথিবী বা অন্যান্য গ্রহ সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে নিজের চারিদিকেও ঘোরে, যেরকম একটা লাট্টু ঘোরালে নিজের চারিদিকে ঘোরে, সেই গতিটাকে বলা হয় আবর্তন গতি। কোশ্চেন আছে আবর্তন গতি কি বা আবর্তন গতি কাকে বলে? নিজ অক্ষের ওপর, অক্ষ মানে একটা লাট্টু পেরেকের উপরে ঘুরছে তো, সেরকম পৃথিবী বা অন্যান্য গ্রহ নিজ অক্ষকে কেন্দ্র করে, পেরেকের মতন একটা অক্ষ আছে, সেই অক্ষ রেখাকে কেন্দ্র করে নিজের চারিদিকে ঘুরছে লাট্টুর মতন। এই নিজের চারিদিকে একবার ঘোরাকে বলা হয় আবর্তন গতি বা আর্নিক গতি, যার টাইম পৃথিবীর কেন্দ্রে 365 দিন 5 ঘন্টা 48 সেকেন্ড আমরা জানি, তাই তো? পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে কত সময় নেয়? শুক্র গ্রহের আবর্তন গতি কোন দিক থেকে কোন দিক পরীক্ষায় আসে এটা? শুক্র গ্রহ, একমাত্র শুক্র গ্রহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে, আর অন্যান্য সব গ্রহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। সেই কারণে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে বলে পূর্ব দিকে আগে সূর্য দেখা যায়। সূর্যোদয় হয় কোথায়, মানে কোন দিকটায় সূর্যোদয় হয়? পূর্ব দিকে হয়। সূর্য অস্ত যায় পশ্চিম দিকে। যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে বলে পূর্ব দিকে আগে আমরা সূর্যটাকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। সব গ্রহের ক্ষেত্রে সেম ঘোরার পদ্ধতিটা, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাউন্ড সব গ্রহ, একমাত্র শুক্র গ্রহ উল্টো, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে। পরীক্ষা এটা প্রশ্ন আসে, শুক্র গ্রহের আবর্তন গতি কোন দিক থেকে কোন দিকে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। বাকি সব গ্রহ পৃথিবী সহ সমস্ত গ্রহ হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। বোঝা গেল? নেক্সট, ইউরেনাস কত ডিগ্রি কোণে হেলে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে? সবাই এক একটা কোণে হেলে সূর্যের চারিদিকে ঘোরে, কেউ কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না। দেখবে সূর্যকে পরিক্রমণ করার সময় ছবিতে পরিষ্কার দেখা যায় এক একটা গ্রহ এক এক রকম ভাবে হেলে আছে তার কক্ষপথের সাথে। সেরকম বলছে ইউরেনাস কত ডিগ্রি কোণ করে হেলে থাকে সূর্যকে পরিক্রমণ করার সময়? অ্যান্সার হচ্ছে 98 বা 98 ডিগ্রি কোণে হেলে থাকে। ইউরেনাস গ্রহটা সূর্যকে পরিক্রমণ করার সময় 98 ডিগ্রি কোণে হেলে থাকে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন যেটা পরীক্ষা আসে, পৃথিবী স্থির নয়, পৃথিবী গতিশীল এবং পৃথিবী প্রতিদিন একবার নিজ অক্ষের চারিদিকে ঘোরে এবং নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘোরে। এই কথাটা কে প্রথম বলেছিল? এই কথাটা প্রথম বলেছিল আর্যভট্ট। আর্যভট্ট এই কথাটা প্রথম বলেছিল, পরীক্ষা এটাও আসে। পৃথিবী স্থির নয়, পৃথিবী গতিশীল, এই কথাটা ফার্স্ট কে বলেছিল? আর্যভট্ট। ক্লিয়ার? নেক্সট, আবর্তন গতি বা বার্ষিক গতি একসঙ্গে কাজ করছে মহাকর্ষ সূত্রের সাহায্যে কে প্রথম প্রমাণ করেন?
পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, তার সাথে সাথে সূর্যের চারিদিকে ঘুরছে। দুটো গতি কিন্তু একসাথে পৃথিবী চালাচ্ছে, নিজের চারিদিকে ঘোরা এবং সূর্যের চারিদিকে ঘোরা। এটা ফার্স্ট প্রমাণ কে করেছিল? ফার্স্ট প্রমাণ করেছিল স্যার নিউটন। স্যার নিউটন কত সালে? 1687 সালে। 1687 খ্রিস্টাব্দে স্যার নিউটন মহাকর্ষ সূত্রের সাহায্যে প্রমাণ করে দেন পৃথিবী দুটো গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। বোঝা গেল? নেক্সট, অক্ষ বা অ্যাক্সিস কাকে বলে? অক্ষ বা অ্যাক্সিস কাকে বলে? পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুবিন্দুকে যদি যোগ করা হয়, উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু একদম ওপরে এবং একদম নিচে যদি কোনো রেখা দিয়ে যুক্ত করা হয়, তাহলে যে রেখাটা পাওয়া যায় সেই রেখাকে বলা হয় অক্ষ বা অ্যাক্সিস। পৃথিবীর ওপরের বিন্দু নিচের বিন্দুকে যদি কাল্পনিক কোনো রেখা দিয়ে যোগ করা যায়, তাহলে যে রেখাটা পাওয়া যায় তাকে বলা হয় অক্ষ বা অ্যাক্সিস। বোঝা গেল? নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে যেটা, কলকাতায় কলকাতায় পৃথিবী কত কিমি গতিবেগে আবর্তন করছে? শুক্র গ্রহ বাদে সমস্ত গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। এই কোশ্চেনটা বারবার রিপিট হয়েছে। সমস্ত গ্রহ কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। একমাত্র শুক্র গ্রহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে। নেক্সট, গোধূলি যেটাকে আমরা সন্ধেবেলা বলি, গোধূলি লগ্নে বিয়ে বলে না? গোধূলি মানে সন্ধেবেলা, ঠিক আছে? গোধূলি কতক্ষণ হবে, গোধূলি সময়টা কতক্ষণের হবে সেটা নির্ভর করে কিসের ওপর? পরীক্ষায় আসে। গোধূলি বা সন্ধেবেলাটা কতক্ষণ থাকবে সেটা কিসের ওপর নির্ভর করে? দিনের দৈর্ঘ্যের ওপর। দিন যত বড় হবে গোধূলির টাইমিংটা তত বাড়বে, দিন ছোট হবে গোধূলির টাইমিং কমে যাবে। দেখবে গরমের সময় দিন বড়, শীতকালে দিন ছোট। শীতকালে দেখবে সন্ধেবেলাটা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আবার গরমের সময় সন্ধেবেলাটা, গোধূলি কখন বলে? সূর্য ডুবে যাওয়ার পরে একটা হালকা আলো থাকে, ওটাকে সন্ধেবেলা বলি আমরা। ওটাকেই ভূগোলের ভাষায় গোধূলি বলা হয়। গোধূলির আলোটা কতক্ষণ থাকবে সেটা নির্ভর করে দিনের দৈর্ঘ্যের ওপর। পরীক্ষা এটা আসে, দিনের দৈর্ঘ্যের ওপর গোধূলির টাইমিংটা নির্ভর করে কত টাইম থাকবে। নেক্সট, কক্ষপথ কাকে বলে? আমরা সবাই জানি কক্ষপথ কাকে বলে। যে পথে পৃথিবী বা অন্যান্য গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে সেই পথটাকে কক্ষপথ বলে, ঠিক আছে? উপবৃত্তাকার ডিমের মতন যে পথ, মাঝখানে সূর্য থাকবে, চারিদিকে এরকম ডিমের মতন যে পথগুলো থাকবে সেই পথকে বলা হয় কক্ষপথ। বোঝা গেল? নেক্সট, পৃথিবীর কক্ষপথে পৃথিবী নিরক্ষীয় তলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? আমি একটু আগেই বলেছিলাম ইউরেনাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 98 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে আমাদের পৃথিবী কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। 90 ডিগ্রি হলে একদম সমান থাকবে, এরকম মানে এরকম থাকবে, এরকম হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার কম হচ্ছে 45, তার কম হচ্ছে 23.5, ঠিক আছে? পৃথিবী থাকে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে, কক্ষপথে থাকে, সেইভাবে ঘুরতে থাকে। বোঝা গেল? পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার। 96 কোটি কিলোমিটার। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত বললাম? 96 কোটি কিলোমিটার। 96 কোটি কিলোমিটার। বোঝা গেল? কত কিলোমিটার? 96 কোটি কিলোমিটার হচ্ছে পৃথিবীর টোটাল কক্ষপথের দৈর্ঘ্য। অধিবর্ষ কাকে বলে আমরা জানি? লিপ ইয়ার। ফেব্রুয়ারি মাস 28 তারিখে শেষ হয়। 4 বছর পর ফেব্রুয়ারি মাসের 2টো দিন বেড়ে যায়, তাই তো?
না, একটা দিন বেড়ে যায়, 29শে ফেব্রুয়ারি হয়, সেটাকে একটা দিনকে বলা হয় লিপ ইয়ার, তাই তো? এই একটা দিন বেরোবে কোন অঙ্কের হিসাবে, এটা পরীক্ষায় আসে। অধিবর্ষ বের করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? অধিবর্ষ বের করতে হলে 400 দিয়ে ভাগ করতে হয় সেই সালটাকে। অধিবর্ষ বের করতে গেলে 400 দিয়ে ভাগ করতে হয়, ভাগফল যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে অধিবর্ষ হবে। বোঝা গেল? যেমন 2000 সাল 400 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সেটা হচ্ছে অধিবর্ষ। বোঝা গেল? অধিবর্ষ বের করার নিয়ম 400 দিয়ে ভাগ করতে হবে। নেক্সট, পৃথিবীর অপসূর অবস্থান কাকে বলে? বারবার পরীক্ষায় আসে। অপসূর অনুসূর দুটোর মধ্যে একটা না একটা পরীক্ষায় দেবেই। পৃথিবীর অপসূর অবস্থান কাকে বলে? পৃথিবীর পরিক্রমণ কালে জুলাই মাসের 4 তারিখে, জুলাই মাসের 4 তারিখে ভালো করে মাথায় রাখতে হবে, জুলাই মাসের 4 তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে। কত দূরত্ব থাকে? 15,20,00,000 কিলোমিটার দূরে থাকে। সূর্য থেকে পৃথিবী 15,20,00,000 কিলোমিটার দূরে থাকে জুলাই মাসের 4 তারিখে। এই দিনটাকে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। অপসূর মানে দূরে, অনুসূর মানে কাছে। এবার চলে আসছি, অনুসূর অবস্থান কাকে বলে? দুটোর মধ্যে একটা না একটা পরীক্ষায় পাবে 100%। অনুসূর অবস্থান কাকে বলে? পৃথিবীর পরিক্রমণ কাল, মানে পৃথিবীর পরিক্রমণ কাল মানে পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘুরছে এই টাইমিংটাকে বলা হয় পৃথিবীর পরিক্রমণ কাল। এই পরিক্রমণ কালে জানুয়ারি মাসের 3 তারিখে, জানুয়ারি মাসের 3 তারিখে মাথায় রাখো, জানুয়ারি মাসের 3 তারিখে পৃথিবী সূর্য থেকে সব থেকে কাছে থাকে। পৃথিবী এবং সূর্যের ডিস্টেন্স সব থেকে কাছে থাকে জানুয়ারি মাসের 3 তারিখে। এই সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব থাকে 14,70,00,000 কিলোমিটার। সব থেকে কাছে মানে 14,70,00,000 কিলোমিটার দূরত্বে থাকে। এই অবস্থানটাকে বলা হয় অনুসূর অবস্থান। অনু মানে কাছে, অপ মানে দূরে। তাহলে অনুসূর অবস্থান মানে কি বুঝলাম? পৃথিবী যখন সূর্যের কাছে থাকে সেই অবস্থানটাকে বলা হয় অনুসূর অবস্থান। সেই দিনটা কোন দিন? জানুয়ারি মাসের 3 তারিখ। কত দূরত্বে থাকে? 14,70,00,000 কিলোমিটার দূরে থাকে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, পৃথিবীর পরিক্রমণের বেগ কোন সময় হ্রাস পায়? হ্রাস পায় মানে কমে যায়। পরিক্রমণের বেগ কমে বাড়ে কিন্তু তার কোণের ওপরে, যে 23.5 ডিগ্রি 66.5 ডিগ্রি কোণে কোণ করে থাকে পৃথিবী, সেই কোণের ওপরে নির্ভর করে পরিক্রমণের গতিবেগ। পরিক্রমণের গতি কখন কমে যায়? যখন অপসূর অবস্থানে থাকে, মানে পৃথিবী যখন সূর্য থেকে দূরে থাকে তখন তার পরিক্রমণের স্পিডটা কমে যায়। ভালো করে বুঝবে, পৃথিবী যখন সূর্য থেকে দূরে থাকে মানে অপসূর অবস্থানে থাকে তখন তার স্পিড কমে যায়, মানে সূর্যের চারিদিকে ঘোরার স্পিডটা কমে যায়। ঠিক আছে? আর কখন স্পিড বেড়ে যায়? যখন সূর্যের কাছে থাকে, অনুসূর অবস্থানে থাকে, যখন 14,70,00,000 কিলোমিটার দূরে, মানে জানুয়ারি মাসের 3 তারিখে পৃথিবীর স্পিড অনেক বেড়ে যায়, সূর্যের চারিদিকে ঘোরার স্পিডটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে? 21শে জুন কর্কট ক্রান্তির দিন সূর্য কর্কট ক্রান্তি রেখার ওপর কত ডিগ্রি কোণ করে কিরণ দেয়? 21শে জুন কর্কট ক্রান্তি, কর্কট সংক্রান্তির দিন, কর্কট সংক্রান্তির দিন কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিরণ দেয়। তার জন্য এই দিন উষ্ণতম দিন হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিরণ দিচ্ছে বলে গরমটা অত্যাধিক মনে হয়। 21শে জুন এই তারিখটাতে গরমটা অনেক বেশি আমরা ফিল করি, কারণ সূর্য তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবীর ওপরে কিরণ দেয়। বোঝা গেল? নেক্সট, 21শে জুন কর্কট ক্রান্তির দিন পৃথিবী নিরক্ষীয় রেখার ওপরে কত ডিগ্রি কোণ করে থাকে? 66.5 ডিগ্রি কোণ করে থাকে এই সময়। একটু আগেই বললাম 23.5, 23.5 থেকে আবার তার অ্যাঙ্গেল চেঞ্জ করে 66.5 ডিগ্রি। ক্লিয়ার হলো ব্যাপারটা?
23.5 থেকে 66.5 কখন হয়? কর্কট ক্রান্তির দিন পৃথিবী 66.5 অ্যাঙ্গেলে থাকে এবং সেই অ্যাঙ্গেল করেই তারপর থেকে সূর্যকে পরিক্রমণ করে। বোঝা গেল? নেক্সট, কর্কট সংক্রান্তি কাকে বলে? 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, এই দিনটাকেই বলা হয় কর্কট সংক্রান্তি। পরীক্ষায় বারবার আসে এই কোশ্চেনটা। কর্কট সংক্রান্তি কাকে বলে? কর্কট সংক্রান্তি বলতে আমরা বুঝি 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার ওপর 90 অ্যাঙ্গেলে কিরণ দেয়। 21শে জুন কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য 90 অ্যাঙ্গেলে কিরণ দেয়, এই দিনটাকে কর্কট সংক্রান্তি বলা হয়। ঠিক আছে? নেক্সট, মকর সংক্রান্তি কাকে বলে? এটাও আমরা শুনেছি, মকর সংক্রান্তি, এটাও পরীক্ষায় আসে। হয় কর্কট সংক্রান্তি দেবে, না মকর সংক্রান্তি দেবে, বা দুটোই দিতে পারে। মকর সংক্রান্তি কাকে বলে? মকর সংক্রান্তি হচ্ছে সুমেরুবৃত্ত রেখার ওপর, সুমেরুবৃত্ত রেখা কোনটাকে বলে? পৃথিবীর একদম ওপরে, একদম উত্তরের একদম পয়েন্ট অফ উত্তর, একদম উত্তরের লাস্ট বিন্দু যে রেখাটা, সেটাকে সুমেরুবৃত্ত বলে। আর দক্ষিণে যে বৃত্তটা থাকে সেটাকে কুমেরুবৃত্ত বলে। একদম ওপরের বৃত্তটাকে সুমেরুবৃত্ত আর নিচের বৃত্তটাকে কুমেরুবৃত্ত বলে। সুমেরুবৃত্তের ওপরে যখন সূর্য 66.5 অ্যাঙ্গেলে কিরণ দেয়, 66.5 অ্যাঙ্গেলে কিরণ দেয়, 90 নয়, 66.5 অ্যাঙ্গেলে কিরণ দেয়, সেই দিনটাকে বলা হয় মকর সংক্রান্তি। আরেকবার বলছি আমি, সুমেরুবৃত্তের ওপরে সূর্য যখন 66.5 অ্যাঙ্গেলে কিরণ দেয়, সেই দিনটাকে মকর সংক্রান্তি বলা হয়, যে দিন দেয়। ঠিক আছে? মকর সংক্রান্তির দিন কর্কট ক্রান্তির ওপর সূর্য কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? এটাও দিতে পারে কোশ্চেন ঘুরিয়ে। যখন মকর সংক্রান্তি হয় তখন কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্যের কিরণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? মকর সংক্রান্তির দিন কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্যের কিরণ থাকে 43 অ্যাঙ্গেলে, 43 অ্যাঙ্গেলে। ঠিক আছে? মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তির ওপর সূর্য কত ডিগ্রি অ্যাঙ্গেলে কিরণ দেয়? বোঝা গেল? নেক্সট কোশ্চেন হচ্ছে, মকর সংক্রান্তি কোন দিনকে বলা হয়? 22শে ডিসেম্বর এই দিনটাকে মকর সংক্রান্তি বলা হয়। 22শে ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কোন কাল দেখা যায়? নিরক্ষীয় অঞ্চল মানে পৃথিবীর মাঝখানের জায়গাটাকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। একদম মাঝখানে, পৃথিবীর ওপরে যে রেখাগুলো দেওয়া থাকে পরপর পরপর অক্ষরেখা, মাঝখানে যে রেখাটা থাকে সেটাকে বলা হয় নিরক্ষীয় রেখা। এই নিরক্ষীয় রেখায় কোন কাল সারা বছর দেখা যায়? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানে গরম, নিরক্ষীয় অঞ্চল সবসময় গরম, কারণ নিরক্ষীয় অঞ্চলের ওপরে সূর্যের 90 কিরণ সবসময় থাকে। বোঝা গেল? নিরক্ষীয় রেখার ওপরে সূর্যের 90 কিরণ থাকে, তাই নিরক্ষীয় অঞ্চল সবসময় গরম হয়। লাস্ট কোশ্চেন, পৃথিবীর মেরু অঞ্চল সারা বছর কোন কাল দেখা যায়? পৃথিবীর মেরু অঞ্চল মানে একদম ওপরে এবং একদম নিচে সারা বছর শীতকাল দেখা যায়। তাই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরফে আবৃত, বরফে ঢাকা। উত্তর মেরু দক্ষিণ মেরু পুরো বরফে ঢাকা থাকে, কারণ এখানে সূর্যের কিরণটা কোনো সময় 90 অ্যাঙ্গেলে পড়ে না। সব সময় এখানে সূর্যের কিরণ 23.5 66.5 এরকম আপ ডাউন করে। বোঝা গেল? অপসূর অনুসূর অবস্থানের উপর নির্ভর করে এই জায়গায় কিরণটা একদম হালকা পড়ে, তাই বরফ জমে যায়, ঠান্ডা সবসময় শীতকাল পৃথিবীর ওপরে এবং নিচে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত। কমপ্লিট।